রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বিপিন রোজ এই গলিটা দিয়েই বাড়ি ফেরে, তবে গলিটা খুব একটা সরু নয়, 4 চাকা গাড়ির আনাগোনা আছে। আসলে মেন রোডের থেকে গলিটা সোজা তার বাড়ির দিকেই গেছে। আজকে ফিরতে একটু দেরি হয়ে গেল। অফিসে দিন দিন কাজের চাপ বাড়ছে। বিপিনের জীবন খুবই সাদাসিধে। কেরানি চাকরির 8 বছরে মাত্র একটাই প্রমোশন। এই পাড়াতে পুরানো বাড়ি বলতে বিপিনদের বাড়িরই আছে, বাকি হয় বড় বড় ফ্ল্যাট বা আধুনিক সব বাড়ি। সেগুলোর মাঝখানে তাদের একতলা ছোট রংচটা বাড়িটা হাওয়া বেরিয়ে যাওয়া ফুটবলের মতো চুপসে পড়ে আছে। 3টে ঘর, একটাতে বিপিন, তার বউ মলিনা আর তার ছেলে সার্থক থাকে, আর একটাতে দাদা বৌদি। আর একটা খুব ছোট্ট ঘর আছে, সেখানে ভাইজি থাকে। হাঁড়ি আলাদা হয়েছে মা মারা যাবার পর থেকেই। বাড়িটা রং করানোর জন্য ভাবছে অনেক দিন থেকেই, কিন্তু একার পক্ষে তো সম্ভব নয়। দাদাকে বলেছে, তবে সহজে কিছু টাকা কড়ি দেবে বলে তো মনে হয় না। বিপিন খেয়াল করেনি কখন পিছনে একটা গাড়ি এসে হর্ন দিতে লেগেছে। বিপিন সরে দাঁড়ালো। চালক গাড়িটা পাশে এনে কাঁচ নামিয়ে বলল, কি দাদা, কখন থেকে হর্ন বাজাচ্ছি? রাস্তায় কি করে চলতে হয় জানেন না নাকি? দোষটা হয়তো কিছুটা বিপিনেরই, তবে এরকম ভাবে বলার কিছু নেই। এটা তো একটা গলি। তবুও বিপিন রেগে না গিয়ে একটু মজা করেই বলল, আগে না ভাই, ঠিক জানি না, এক কাজ করুন না, আপনার গাড়ি করে একটু পৌঁছে দিন না, এই সামনেই আমার বাড়ি। শুনে লোকটা কি বলবে বুঝে পেল না। কাঁচটা উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, কোথা থেকে যত সব পাগল টাগল লোক আসে কে জানে। বিপিন এরকমই, রসিকতা করে সবার সাথে। প্রাত্যহিক জীবনের কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চলছিল বিপিন। হঠাৎ বিপিনের পায়ে কি একটা ঠেকল, আর মাথাটা অকস্মাৎ কেমন জানি একটু ঘুরে উঠল। গলিটা বেশ অন্ধকার, ভালো করে বোঝার উপায়ই নেই। তবে হাতে নিয়ে মনে হলো মাঝারি মাপের একটা পাথরের টুকরো। বিপিন পাথরটা রাস্তার পাশে ফেলতে গিয়ে কি মনে করে হাতে রেখে দিল। ব্লাড প্রেশারটা মনে হয় বেড়েছে। এইদিকে আয় বাড়ছে না, আর একদিকে খরচা আর এই এক প্রেশার দিন দিন বেড়েই চলেছে। নমস্কার, আমি নন্দিনী। গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক ভিন্ন স্বাদের গল্প। লেখক রাজেন পালের কলমে পাষাণ। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য নির্মিত। গল্পে বর্ণিত সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। গল্পটা মন দিয়ে শুনুন। শুরু করছি আজকের গল্প পাষাণ। ঘরে ফিরে রোজকার মতো খেয়ে দিয়ে একটু টিভি দেখে ছেলেটার সাথে একদান লুডো খেলে বিপিন শুয়ে পড়ল। রাতে একটা অদ্ভুত স্বপ্নে ভেঙে গেল ঘুমটা। বিপিন দেখল একটা বেশ সাজানো গোছানো সুন্দর রং করা বাড়ি। হয়তো তাদের এই বাড়িটাই, তবে অনেকটা আলাদা। সেখানে সার্থক আর তার ভাইজি আয়ুষী খেলছে, ছুটছে
আর চারিদিকে কেমন একটা আনন্দের পরিবেশ। এমনকি তার অফিসের কয়েকজন কলিগকেও দেখল। অনেকটা যেন ওই ছোটোখাটো পার্টির মতো চলছে। হঠাৎ চারিদিক থেকে ঘরের মধ্যে একটু একটু করে জল ঢুকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু তলিয়ে যেতে থাকে। ঘুমটা ভেঙে যাওয়াতে উঠে বসে বিপিন। পাশে রাখা জলের পাত্র থেকে পান করে একটু। সন্ধেবেলার কথাটা মনে পড়তেই ধর্মড়িয়ে উঠে অফিসের ব্যাগ থেকে সেই পাথরটা বের করে। আলোর সামনে ধরে দেখল অনেকটা বালি পাথরের মতোই দেখতে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বুঝল পাথরটার গায়ে কি যেন সব লেখা খোদাই করা। ভাষাটা বোধগম্য হলো না। বিপিন ভাবল মলিনাকে দেখায় একবার, যদিও কোনোদিন এরকম পাথর দেখে থাকে। আস্তে করে মলিনার গায়ে ধাক্কা দিয়ে বিপিন ডাকল, কি গো, শুনছো? একবার উঠবে? মলিনা একটু বিরক্তিভাবে ফিসফিসে গলায় বলল, এখন এসব হবে না, বোঝো না কেন? বাবু বড় হচ্ছে, ঘুম ভেঙে যায়, বুঝতে পারে ও সব। আহা, সেসব কথা বলছি না। সে তো বহুদিন আগেই আমার মাথা থেকে করোনার হাত তুলে নিয়েছো তুমি। কি আবল তাবল শুরু করলে রাত দুপুরে, বলো দেখিনি? আরে বাবা, একটা জিনিস দেখাবো, রাস্তা থেকে কুড়িয়ে পেলুম। এদিকে উঠে এসো না, দেখে যাও না একবার। পাথরটা দেখে মলিনা হাসতে গিয়েও নিজেকে সামনে নিয়ে বলল, তুমি তো দেখছি আমার বাবুর থেকেও ছেলে মানুষ হয়ে যাচ্ছ দিন দিন। রাস্তা থেকে কি একটা বেলে পাথর তুলে এনে রাত দুপুরে রঙ্গ করছো। কাজকর্মের চাপ তোমার বাড়ছে জানি, সেই জন্যে মাঝে মধ্যে ভুসি ঠিসি খেতে বলি তোমায়। পেটও ঠান্ডা থাকবে আর মাথাও ঠান্ডা থাকবে। এখন নাও দেখিনি, এটা ফেলে দিয়ে শুয়ে পড়ো। আমার ভোর থেকে উঠে রাজ্যের কাজ পড়ে আছে। বিপিন একটু খেপে গিয়ে বলল, ধুর, তোমাকে দেখানোই ভুল হয়েছে আমার। দেখালাম একটা অন্যরকম জিনিস, আর তুমি কোথায় ভুসি পেট গরম নিয়ে চলে এলে। যাও, তুমি ঘুমাকে যাও যাও। মলিনা আবার শুয়ে পড়ল। বিপিন ভাবল, তবে কি সত্যি এটা কিছু না? মানে ওই গল্পে পড়া পরশ পাথর বা আলাদিনের প্রদীপের মতো নয়? বিপিন একবার জানলার একটা কবজাতে পাথরটা ঘষে দেখল। পরশ পাথর হলে লোহার কবজা সোনার হবে, আর আলাদিন মার্কা কিছু হলে কেউ একটা আসবে সামনে। না, তেমন কিছু ব্যাপার তো ঘটল না। কিছুক্ষণ পায়চারি করে পাথরটা আবার ব্যাগে রেখে বিপিন শুয়ে পড়ল। পরের দিন অফিসে বেরোতে যাবে বিপিন, ঠিক এমন সময় দাদা ডাকলো, কিরে বিট্টু, অফিস বেরোচ্ছিস নাকি? বিপিন মনে মনে বলল, না না, ঘোড়ার গাড়ি করে ময়দান ঘুরতে বেরোচ্ছি। তবে মুখে বলল, হ্যাঁ, এই বেরোচ্ছিলাম আর কি। বলছি, আমাদের বাড়িটা না এবার রং করাতে হবে, বুঝলি? অনেক দিন হয়ে গেল এইভাবেই পড়ে আছে। আমি কিছু টাকা দিচ্ছি, আর তুই যতটা পারিস দে। সময় করে মনোমিস্ত্রি, মানে ওই যে রং করে না, ওর সাথে একবার কথা বলে আসিস তো। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। কবে থেকেই বিপিন বলে আসছে, তাহলে এতদিনের সম্মতি হলো হঠাৎ করেই বটে। যাই হোক, মতি ঘুরেছে যখন, মানে মানে এই বেলা করে নেওয়া ভালো। অফিসে ঢুকতেই তার কালিগ সমরেশ বলল, যা যা, বস তোকে ডেকেছে। কারণ বলেনি, বললো সারপ্রাইজ আছে। বসের দরজায় নক করে বিপিন বলল, আসবো স্যার? আরে বিপিন, এসো এসো। সকাল সকাল সুখবরটা দেব বলেই তোমায় ডেকেছি। পাকাপোক্ত কাগজ পরে পাবে, তবে হেড অফিস থেকে তোমার নামে একটা নোটিশ এসেছে। সেই যে বছর দুয়েক আগে তোমার নামে প্রমোশনের আর্জি করেছিলাম না, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। বিপিন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আজ সকাল থেকেই একটার পর একটা সুখবর। এটা ওই পাথরটার কোনো দৈবিক শক্তি নয় তো? এসব কুসংস্কারে বিপিন খুব একটা বিশ্বাসী না হলেও তার মন এখন অন্য কথা বলছে।
এই পাথরের ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। কিছুক্ষণ ভাবার পর তার মাথায় একটা উপায় এলো। দেখা যাক সেটা কতটা কার্যকরী হয়। বসের রুম থেকে বেরিয়ে এসে বিপিন সোজা গেল সমরেশের কাছে। ওর বেশ চেনা জানা লোকজন আছে, আবার এসব ব্যাপারে বিশ্বাসও করা যায়। সমরেশকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বিপিন জিজ্ঞেস করলো, বলছি তোর কোনো ভালো জ্যোতিষী জানা আছে? সমরেশ যেন আকাশ থেকে পড়ল। সে কি রে, তুই তো বেটা আস্ত নাস্তিক, জ্যোতিষী দিয়ে তুই কি করবি? বস তোকে খারাপ কোনো খবর দিল নাকি? আরে না রে, বস আমাকে একটা প্রমোশনের কথা বলল, তার সাথে এর কোনো সম্পর্কই নেই। আমার এক পরিচিতের দরকার, তোর তো অনেক চেনাশোনা, তাই জিজ্ঞাসা করছি আর কি। প্রমোশন? আরে বাস, আগে বলবি তো। দাঁড়া, সবাইকে বলে আসি। ধুর, এখনো কিছু হয়নি, এমনিতেই সবাই জানতে পারবে। তুই জ্যোতিষীর ব্যাপারটা বল না। সে আর আমার বলার কি আছে, আজকাল টিভি, রেডিও, খবরের কাগজে ভরে ভরে বিজ্ঞাপন। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নাও আর চলে যাও। না রে, আমি ঠিক তেমন কি চাইছি না। তবে তুই কি চাইছিস? আমি এখন জ্যোতিষশাস্ত্র পড়ে পণ্ডিত হয়ে তোকে উদ্ধার করব? একটু ঝেড়ে কাজ তো বাবা। মানে আমি চাইছি এমন কেউ শুধুমাত্র ব্যবসা আর পয়সার খাতিরে এসব করে না, যার এসব ব্যাপারে সত্যিই জ্ঞান আছে, বিশেষ করে বিভিন্ন পাথর টাথর ধারণের ব্যাপারে। কি কেস বলতো? মিড লাইফ ক্রাইসিস নাকি? প্রেম করতে গিয়ে বৌদির হাতে ধরা পড়েছিস? মেয়েটা ঘাট থেকে নামছে না বুঝি? আরে এসব কেস তো আমি সালটা দেবো, জ্যোতিষের দরকারই নেই। তোর সাথে কথা বলাই আমার বৃথা, জানলে বল, নাহলে হ্যাচাস না। আরে রেগে যাচ্ছিস কেন? মজা করছিলাম তো। যাই হোক শোন, যদিও আমার শোনা কথা, আমার শ্বশুর বাড়ির পাশের গ্রামে শুনেছি এক যোগী পুরুষ থাকেন, বেশ নাম ডাক। তবে সবার সাথে দেখা করেন না, আর কোনো টাকা কড়িও নেন না। গ্রামের লোকজন ভালোবেসে খাওয়ার দাওয়ার দেয়। উনার কাছে কিছুক্ষণ চুপ করে বসে থাকলে উনি নিজে থেকেই কথা বলেন। যদি তেমন কোনো বিশেষ কারণ উপলব্ধি করেন, তবে তার চান্স খুবই কম। তুই একবার গিয়ে দেখতে পারিস। হবে নাই ধরে নে, তবুও চেষ্টা করে দেখ। বললে আমিও যেতে পারি তোর সাথে। না না, সে আমি সামলে নেব, তুই খালি কিভাবে যাবো বলে দিস। সে না হয় বলে দেব, কিন্তু ব্যাপারটা... আচ্ছা সে ছাড়, পরে বলিস আমাকে। বিপিনের মনে হলো কাজ হতে পারে যদি সমরেশ যেমনটি বলছে তেমনটি হয়। বিপিন তাও একবার জিজ্ঞেস করলো, কিন্তু পাথর টাথরের ব্যাপারে তেমন কিছু সুবিধা হবে? সে আমি বলি কি করে বলতো? তবে ওনার যে অশেষ জ্ঞান, তার পরিচয় নাকি অনেকেই পেয়েছে, বিশেষ করে দিব্য জ্ঞান। তবে এই সবই শোনা কথা ভাই, আমি নিজে কোনোদিন দেখিনি। বিপিন ভাবল দেখাই যাক না, খুব বেশি তার যাওয়াটা বৃথা হবে। বিপিন এসব ব্যাপারে খুবই নাস্তিক, তবু মন যখন চাইছে পরখ করে একবার দেখতে ক্ষতি কি? হয়তো পুরো ব্যাপারটাই কাকতালীয়, পাথরটা নেহাতি একটা পাথর। সমরেশের দেওয়া ঠিকানায় পৌঁছে বিপিন লোকের মুখে জানল সেই যোগী মহারাজ ইদানিং নাকি কারোর সাথে তেমন দেখা টেকা করছেন না। লোকে যায় বটে, তবে উনি কারোর সাথে কথা বলছেন না। বিপিন মনে মনে ভাবল এত দূর আসাটাই বৃথা, তবু এসেই যখন পড়েছে একবার অন্তত দেখা করেই আসে। স্থানটা খুবই নির্জন, বুড়ো বটের নিচে কোনো মতে খড়ের ছাউনি দেওয়া একটা ঘর। ভিতরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ পেল বিপিন। মেঠো একটা গন্ধের সাথে মিষ্টি একটা গন্ধ, অথচ ঘরে কোনো ধূপ বা এই জাতীয় জিনিস নেই। বাবাজি তখন পদ্মাসনে ধ্যানে মগ্ন। বিপিন তাকে দূর থেকেই প্রণাম করে একটু দূরত্ব রেখে বসল। প্রায় 1 ঘন্টা কেটে গেল, বাবাজির কোনো সাড়া শব্দ নেই। দেখে বাবাজির বয়স বোঝার উপায় নেই।
তবে আন্দাজে মনে হয় বয়স খুব বেশি হবে না। 2 ঘন্টা হতে চলল প্রায়। না, আর বসে থাকার কোনো মানে হয় না। বিপিন যেই উঠতে যাবে অমনি একটা গম্ভীর গলায় বাবাজি বললেন, জিনিসটা না দেখিয়ে চলে যাবি। বিপিন অবাক হয়ে গেল। উনি কি করে জানলেন বিপিন কোনো জিনিস দেখানোর জন্য এসেছে? তবে একটু ভরসাও পেল। যাক, একদম ভুল জায়গাতে আসেনি তাহলে। বিপিন একটু আপ্লুত হয়ে জিজ্ঞেস করল, আপনি আপনি কি করে জানলেন স্যার? মানে বাবা। বিপিন জিভ কাটল। 2 পয়সায় কেরানিগিরি করতে করতে স্যার কথাটা মুখ ফসকে বেরিয়ে যায় আজকাল। এবারে বাবাজি চোখ খুললেন। সে ছাড়, যা দেখাতে এসেছিস দেখা। বিপিন পাথরটা সযত্নে ব্যাগে করে নিয়ে এসেছে। সেটা বের করে বাবাজির হাতে দিল। বাবাজি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখে বললেন, এবার বল, কি জানতে চাস তুই? আগে বাবা, এটি কি সাধারণ পাথর, না এর কোনো বিশেষ গুণ আছে? তার আগে আমাকে সব ঘটনা খুলে বল গোড়া থেকে। পাথরটা পাওয়া থেকে শুরু করে ঘটে যাওয়া ঘটনাগুলো বিপিন বলল সব কিছুই। শোনার পর উনি কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর ধীরে ধীরে বলতে থাকেন, দেখ, আমি সঠিক বলতে পারবো না জিনিসটা কি বা কি তার গুণ, তবে তোর এই ঘটনা শুনে আমার অনেক পুরাতন কিছু কথা মনে পড়ে যাচ্ছে, যেটা আমি আমার গুরু মহারাজের মুখ থেকে শুনেছিলাম বহু বছর আগে। যখন ঘর ছেড়ে আমি মোক্ষ লাভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তখনই তার কাছে শিষ্যত্ব গ্রহণ করি আমি। তার মুখ থেকেই শুনেছিলাম এরকমই এক জিনিসের কথা, যা মানুষের কামনা চরিতার্থ করতে পারে, তবে এটার কোনো নাম তিনি বলেননি। মানে আমি যা চাইবো তাই পাবো? কিন্তু কই, তেমনটি তো হচ্ছে না। সারাদিনে আমি তো মনে মনে কত কিছুই চিন্তা করি, কত কিছুই চাই, সব তো ঘটছে না। ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমাদের বাইরের মন যা চায় আর অবচেতন মন যা চায়, দুটো সবসময় একই নাও হতে পারে, আর সাধারণত সেটা আলাদাই হয়। অবচেতন মনের চিন্তা ভাবনা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় সাধনা ছাড়া। তবে আমাদের স্বপ্নে অবচেতন মনের ভাবনাগুলোই প্রকাশ পায়। আর তোর কথা শুনে আমার মনে হচ্ছে এটা সেই জিনিসই যেটার কথা আমি আমার গুরুর কাছ থেকে শুনেছিলাম। মানে তোর অবচেতন মনের চাহিদা, কামনা, ভাবনাগুলোই ঘটবে, আর ঘটার আগে তুই সেটা স্বপ্নে বুঝতে পারবি কি ঘটতে চলেছে তোর জীবনে। হয়তো যেটা দেখবি সেটা হুবহু নাও হতে পারে, কারণ স্বপ্ন আর বাস্তব কখনোই একদম একই হতে পারে না বা হয় না। তোকে নিজে থেকেই সেই ব্যাখ্যাটা করে নিতে হবে তুই কি দেখলি আর কি আসলে ঘটতে চলেছে। বিপিন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল বাবাজির কথাগুলো। এখন সে বুঝতে পারছে তার দেখা স্বপ্নটার মানে। স্বপ্নে দেখেছিল একটা সুন্দর রং করা সাজানো বাড়ি, আর সকালেই দাদা বাড়িটা রং করানোর কথাটা পারল। আবার স্বপ্নে দেখা তাদের বাড়িতে পার্টি আর অফিসের কালিগ, মানে তার প্রমোশনের ইঙ্গিত। এ তো মারাত্মক জিনিস। সে সাধারণ মানুষ, তার আর অবচেতন মনে কি এমন আসতে পারে? তবে কখনো কারো সম্পর্কে যদি খারাপ কিছু ভেবে ফেলে আর স্বপ্নে তেমন কিছু দেখে ফেলে, তাহলে তো মুশকিল। বিপিন জিজ্ঞেস করল, তাহলে বাবা, এটা নিয়ে এখন আমার কি করা উচিত? এটা আপাতত তোর কাছেই রাখ, কারণ আমি যা বললাম এটা সেই জিনিস নাও হতে পারে। তাই আরো কয়েকদিন দেখ, আর এই জিনিস যে পায় তার কাছেই রাখা ভালো, কারণ ভবিতব্যের হয়তো সেটাই ইচ্ছা। তাই তোর কাছেই এসেছে এই জিনিসটা। তবে সাবধান, এটা যেন আর কারো হাতে না যায়, কারণ তোকে দেখে সাদামাটা লোক মনে হচ্ছে, আর অন্য কোনো দুরভিসন্ধ যুক্ত মানুষের কাছে গেলে হিতে বিপরীত হতে পারে।
এখন আয়, এটা নিয়ে কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসিস আবার। বলেই বাবা আবার ধ্যানে মগ্ন হলেন। বিপিন সেখান থেকে চলে এলো বটে, তবে তাকে বেশ চিন্তান্বিত দেখালো। মনে মনে সে এটাই ভাবছিল, কি থেকে যে কি হবে কে জানে। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না বিপিনের। যোগী বাবার কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। একবার ভাবল পাথরটা সামনে ঝিলটাতে গিয়ে ফেলে দিয়ে আসে, আবার পরক্ষণে মনে পড়ল বাবাজির সাবধান বাণী। মনকে আরও সংযত করতে হবে, কারণ তার ভাবনা চিন্তা এখন অনেক কিছুরই পরিবর্তন ঘটাতে পারে বলে বিপিনের বিশ্বাস। ছোটবেলায় বাবা প্রাণায়াম শিখিয়েছিলেন, বলতেন এতে নাকি মন সংযত হয়। বিপিন সেটাই করার চেষ্টা করল কিছুক্ষণ। একেবারে ভোরের দিকে ঘুমটা এলো, আর সেই সাথে স্বপ্ন। বিপিন দেখল তার ছোটবেলার স্কুলের মাঠ, কিন্তু সেখানে কেউ নেই। বিপিন একাই দাঁড়িয়ে। বিপিনের সামনে দৌড় প্রতিযোগিতার লাইন, ঠিক যেমনটি হতো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায়। হঠাৎ একটা চেনা গলার স্বর শুনতে পেল। দৌড়ো দৌড়ো বিপিন, দৌড়ো, আরো জোরে দৌড়ো, না হলে যে হেরে যাবি, দৌড়ো। সাপুই স্যারের গলা। বিপিন এক নিঃশ্বাসে দৌড়াতে লাগলো। মাঝপথে একটা বড় পাথরে ধাক্কা লাগতে বিপিন মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল, কিন্তু এমন সময় একটা হাত এসে তাকে ধরে নিল। এরপরেই বিপিনের ঘুমটা ভেঙে গেল। বিপিন সারাদিন অফিসে ভাবল তার দেখা স্বপ্নের মানে। কিছুতেই বুঝতে পারছে না তার স্কুলের সাথে এখনকার জীবনের কি সম্পর্ক। একবার সে ভাবল ব্রেকের সময় ছুটি নিয়ে বেরিয়ে পড়বে, পুরনো স্কুলে গিয়ে একবার দেখে আসবে, তাহলে হয়তো বোঝা যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই বস তাকে ডেকে একগাদা ফাইল ধরিয়ে দিলেন দেখার জন্য। না করা যাবে না, সামনেই প্রমোশনের ব্যাপার আছে। কাজ শেষে বিপিন উঠতে যাবে, এমন সময় ফোনটা বাজল। নম্বরটা অচেনা, তবে ফোনটা ধরতেই একটা চেনা গলার স্বর। কিরে, কি ব্যাপার? সেই বিয়ের পর তো আর কোনো যোগাযোগই রাখলি না। পরিতোষ, বিপিনের বাল্য বয়সের বন্ধু। ছোটবেলায় অনেক সমস্যার হাত থেকেই পরিতোষ বিপিনকে বাঁচাতো। স্কুলে একবার কিছু ছাত্রের বিরুদ্ধে শিক্ষকদের কাছে নালিশ করায় বিপিনকে স্কুলের বাইরে তারা মারধর করতে আসে। তখন পরিতোষই সামলেছিল একা হাতে। বিপিনের মাথায় এক ঝলকে খেলে গেল স্বপ্নের মানেটা। সে পরিতোষকেই হয়তো অবচেতন মনে চাইছিল এই পাথরটার ব্যাপারে একটা সমাধানের জন্য। সেই অদৃশ্য হাতটা হয়তো পরিতোষেরই ছিল, না হলে এত বছর পরে হঠাৎ এই যোগাযোগ। পরিতোষ গত 5 বছর বাইরে থাকে। শেষবার শুনেছিল পাটনাতে পোস্টিং ছিল। বিপিন খুশিতে কি বলবে বুঝতে পারল না। খুশির কারণ শুধুমাত্র পরিতোষের ফোন নয়, বরং পাথরটা যে সত্যি কাজ করছে সে এখন নিশ্চিত। বিপিন বলল, কি যে বলিস, তুই তো কলকাতা ছাড়া বহুদিন চেষ্টা করছিলাম যোগাযোগের, তোর নাম্বার পাইনি কারোর কাছে। আচ্ছা সে ছাড়, তুই এখন কোথায়? তোকে কিছু কথা বলার ছিল আমার। আরে আমি এই অফিস থেকে বেরোচ্ছি সবে, আর আমারও কিছু কথা আছে তোর সাথে। একটা কাজ কর, তুই ধর্মতলা চলে আয়, তোর তো অফিসের কাছে, আয়, তারপর কথা হচ্ছে। বিপিন মলিনাকে ফোনে জানালো আসতে একটু দেরি হবে তার। মলিনা কোনো আপত্তি জানালো না বটে, শুধু একটু কড়া গলায় বলল, তবে ওইসব ছাইপাশ গিলে এসো না কিন্তু।
পরিতোষকে দেখে চিনতেই পারিনি প্রথমে। চেহারাটা কেমন শুকিয়ে গেছে। আগে বেশ সন্ডা মার্কা ছিল। বিপিন জিজ্ঞেস করলো, কলকাতা কবে এলি রে? এবার পার্মানেন্ট না ছুটিতে? এসেছি রে, কয়েকদিন হলো। হ্যাঁ, এবার মনে হয় পার্মানেন্টই। যাকে চল কোথাও একটা বসে কথা বলি। একটা পানশালার সামনে নিয়ে এলো পরিতোষ। বিয়ের আগে দুজনে বহু বছর এসেছে এখানে। বিপিন বলল, না রে ভাই, আজকে এসব চলবে না, গিন্নির বারণ আছে। বরং পাশের ধাবাটাতে চল। সে কি রে, বিয়ের এত বছর পরেও গিন্নির কথাতে উঠবুস করিস? আচ্ছা বাদ দে, তুই বরঞ্চ আমাকে 200টা টাকা দে। বিপিন কোনো প্রশ্ন না করে 200 টাকা দেয়। পরিতোষ তাকে ওখানে দাঁড়াতে বলে পাশের গলিটাতে ঢুকে যায়। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে মুড়ে বোতলটা এনে বিপিনের হাতে দিয়ে বলে, এই নে, এটা ব্যাগে রাখ। তুই তো আবার খাবি না, আমার আবার এইসব না খেলে চলবে না, তাই কম খরচে আজকে চালিয়ে নিলাম, বুঝলি? চল বাবুঘাটে গিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে কথা বলি। দুজনের বেশ রাত অবধি কথা হলো। পরিতোষ একটা বোতলে কোনো রকমে পানের ব্যবস্থা করে নেয়। বিপিন বারণ করেছিল আজকাল পুলিশের বেশ নজর থাকে, তাও পরিতোষ শোনেনি। প্রথমে সাধারণ কথাবার্তা চলতে থাকে, অফিসের হালচাল, বাড়ির কুশল সংবাদ, ছেলেমেয়ের লেখাপড়া, এইসব আর কি। যদিও বিপিন জানতে পারে পরিতোষ এখনও সন্তানহীন। কারণ জানতে চায়নি, হয়তো শারীরিক কোনো সমস্যা আছে। বহুদিন পর দেখা হবার এই মুহূর্তটা বিপিন নষ্ট করতে চায়নি। এরপর বিপিনই বলে, কি যেন বলবি বলছিলে তখন ফোনে? হ্যাঁ, তবে তোরটা আগে বল। তুইও তখন বললি ফোনে কি একটা বলবি আমায়। পরিতোষকে বিশ্বাস করে বলাই যায়, কাউকে তো একটা বলতেই হবে। আর সে যদি পরিতোষের মতো বিশ্বাসী ছোটবেলার বন্ধু হয়, মন্দ কি? বিপিন সব কথা খুলে বলে, এমনকি সেই যোগী বাবার কথা আর আগের রাতের স্বপ্নের কথাও। সব শুনে পরিতোষ কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, দেখ সবই বুঝলাম, বাট তুই এতটা শিওর হচ্ছিস কি করে? মাত্র 2 বার তো ওই স্বপ্নের ঘটনাটা ঘটেছে, নেহাত কাকতালিও তো হতে পারে। আরে বেটা, তুই কবে থেকে আবার এইসব জিনিসে বিশ্বাস করতে লাগলিস? হ্যাঁ, আমি এখনও তো ঠিক বিশ্বাস করতে পারছি না, সেই জন্যই তোকে তো বলছি, কি করা যায় বলতো? বেশ, তুই পাথরটা আমাকে দে, আমি রাখি আমার কাছে। যদি তেমন কিছু ঘটে তাহলে অবিশ্বাসের অবকাশ থাকবে না। বিপিন কি বলবে ঠিক বুঝল না। যোগী বাবা পাথরটা কাউকে দিতে মানা করেছেন, আবার পরিতোষ তার কাছে এমন একজন যাকে চোখ বুজিয়ে বিশ্বাস করতে পারে। আসলে জীবনে এমন অনেকে আসে যাদের শুধুমাত্র বিশ্বাসই করা যায় তাই নয়, তাদের বিশ্বাস ভঙ্গতাও অন্য একটা বিশ্বাসের জন্ম দেয়। বিপিন চুপ করে আছে দেখে পরিতোষ বলল, ঠিক আছে, আমাকে না দিস, অন্তত দেখা একবার। বিপিন ব্যাগ থেকে সেই পাথরটা বের করে পরিতোষের হাতে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা, তবে খুব বিশ্বাস করে দিলাম কিন্তু তুই ছাড়া যেন আর কেউ না যায়। পরিতোষ জানালো সে জানাবে সেরকম কিছু ঘটলে। বিপিন ওঠার আগেই জিজ্ঞেস করলো, কি রে, তুই আমাকে কিছু বলবি বলেছিলিস, বললি না তো? পরে বলবো। এই এখন চল, ওঠ, 9টা বাজে। দেখ ওদিকে আবার তোর গিন্নি মা চণ্ডী হয়ে বসে আছে। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল পরিতোষ আর কোনো ফোন করল না। বিপিন এবার একটু চিন্তান্বিত হলো, তবে কি পাথরটা দেয়া ভুল হলো? খারাপ কিছু ঘটল না তো? সেদিন রবিবার ছিল, বিপিন বাড়িতেই ছিল। সারাদিন ঘরের এটা সেটা কাজের মধ্যেও পরিতোষের কথাটা মাথায় আসছে তার। বিকেলের দিকে পরিতোষের ফোন এলো। তোকে একটা ঠিকানা দিচ্ছি, চলে আয় কোনো কথা না বলে। বিপিন ঠিকানাটা লিখে নিল, চেতলার দিকে। পাথরটার কথা একবার জিজ্ঞেস করতে গিয়েও ভাবলো থাক, গিয়েই শুনবে। বাড়িটা পুরনো না হলেও দেখাশোনার অভাব আছে বোঝা গেল। পরিতোষ নিচেই ছিল, বিপিনকে দেখে এগিয়ে এলো। আয় আয় আয়।
বাড়িটা বাবাই কিনেছিলেন রিটায়ার হওয়ার পর। মানে তোদের ওখান থেকে যখন আমি চলে এলাম, অনেকবার তোকে বলেছিলাম আসার জন্য, তুই আসিসনি। যাকগে, চল ওপরে। ওপরে গিয়ে বিপিন বলল, পামেলা কোথায়? দেখছি না তো। মিষ্টির প্যাকেটটা পরিতোষের হাতেই দেয়। সোফাটা দেখিয়ে পরিতোষ বলে, তুই বস আগে, সব বলছি তোকে আমি। আবার ন্যাকামো করে তোকে মিষ্টিকে আনতে বললো। বিপিন একটু হেসে বসল সোফায়। ঘর খুবই অগোছালো। তবে কি পামেলা আর পরিতোষ একসাথে থাকে না? পরিতোষ এসে পাশে চেয়ারে বসে বলল, দেখ, আতিথেয়তা করতে পারছি না বলে কিছু মনে করিস না, তবে তোর কথাই সত্যি। পাথরটার এক অদ্ভুত গুণ আছে, মানে তোকে যোগী বাবা যেমনটি বলেছিল আর কি। কি বলছিস? মানে তোর সাথেও ঘটেছে? তবে কি আর বলছি, ঘটেছে মানে ঘটেছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে বলতে পারিস। পরিতোষের মুখে সব ঘটনা শুনল বিপিন। পরিতোষ আর পামেলার বিয়ের 2-3 বছর পরেও সন্তান না হওয়ায় তারা ডাক্তারের পরামর্শ নিতে যায়। পরীক্ষায় পরিতোষের কোনো শারীরিক সমস্যা ধরা না পড়লেও পামেলার জরায়ুতে একটা ক্যান্সারের টিউমার ধরা পড়ে। পাটনাতে অনেক চিকিৎসা হয়, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে। পরিতোষের চাকরি থেকে জমানো সব টাকা প্রায় শেষের দিকে। এদিকে ডাক্তার পরামর্শ দেয় কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাতে, সেখানে না হলে ভেলোর বা ব্যাঙ্গালোরে। কলকাতায় এসে পরিতোষ পামেলাকে রাখে তার বাপের বাড়ি, আর পাটনায় ডাক্তারের দেয়া যোগাযোগের সূত্রে এখানে ডাক্তারকে দেখায়। আবার একগাদা পরীক্ষার ফরমাস দেয় হাসপাতাল থেকে। চাপে পড়ে পরিতোষ মদের নেশায় ডুবিয়ে দেয় নিজেকে। বিপিনের কাছ থেকে পাথরটা আনার পরের দিন রাতে পরিতোষ একটা স্বপ্ন দেখে। সেটা অনেকটা এই রকম। পরিতোষ আর পামেলা একটা উঁচু পাহাড়ের শিখরে, চারিদিকে বরফ আর পাইন গাছের সারি। হঠাৎ তারা দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে। বাচ্চাটা এক পা করে এগোচ্ছে তাদের দিকে। তারপর কি ঘটে ঠিক মনে নেই, তবে পরের দিন, মানে আসলে গতকাল, নতুন পরীক্ষার রিপোর্টগুলো যখন ডাক্তারকে দেখায়, ডাক্তার জানায় পামেলার কোনো ক্যান্সার হয়নি, একটা ব্লাড কট জরায়ুতে আটকে গেছে। সামান্য অপারেশনে পামেলা শুধু ঠিকই হয়ে যাবে তাই নয়, মা হতেও সক্ষম হবে। সব শুনে বিপিনের বাকরোধ হবার পরিস্থিতি হয়। বিপিন কিছু বলার আগেই পরিতোষ বলে, একটা কাজ করি, যদি তোর হাতে সময় থাকে তাহলে চল ওই বাবার সাথে একবার দেখা করে আসি, তাকে এইসব ব্যাপার জানানো উচিত। বিপিন রাজি না হয়ে পারল না। দুজনে মিলে গেল সেই গ্রামে, সেই বটের নিচে। কিন্তু সেই খড়ের ছাউনিতে ঢুকে চমকে গেল বিপিন। কই, কেউ নেই তো। সন্ধ্যার অন্ধকার থাকলেও ভালোই বোঝা যাচ্ছে। একটু হতাশ হয়েই দুজনে বেরিয়ে এলো, আর বাইরে দেখলো একজন খাঁটো মতো মাঝবয়সী লোক তাদের দিকেই চেয়ে আছে। বিপিন জিজ্ঞেস করলো, আচ্ছা, এই বাবাজি কোথায় বলতে পারবেন? পরিতোষ আর বিপিনকে লোকটা খানিকটা পর্যবেক্ষণ করে বলল, আগে বাবু, আপনি কি কলকাতা থেকে এসেছেন? বিপিন সম্মতি জানালো, আর লোকটি জানালো, তিনি তো গত 10-12 দিন হলো চলে গেছেন, তবে যাওয়ার আগে আমাকে বলে গেছেন কলকাতার কোনো বাবু এলে বলতে যে তার দেখানো জিনিসটা সেটাই। তিনি স্বপ্নে তার এত বছরের তপস্যার দিশা খুঁজে পেয়েছেন, তাই কোনো একটা জায়গায় গেছেন, আর হয়তো ফিরবেননি। আমাকে বড় ভালোবাসতেন, তাই যাবার আগে আমাকে বলে গেছেন। বিপিন মনে মনে আসল কারণটা অনুধাবন করতে পারল। সেদিন বাবাজিও ছুঁয়ে দেখেছিলেন পাথরটা। পরিতোষের গায়ে একটা খোঁচা দিয়ে বিপিন বলল, চল ভাই, তোতে আর আমাতে এই পাষাণের রহস্য ভেদ করব।
এরপর বেশ কয়েক মাস কেটে যায়, কিন্তু বিপিন বা পরিতোষ কেউই কোনো সমাধান করতে পারে না। অফিসের কাজ বাড়ির ফরমাস পালন করতে করতেই সময় কেটে যায়। তাদের সাধ্যই বা কতটুকু, না আছে যথেষ্ট জ্ঞান বা অগাধ ধন দৌলত। তাই বিপিন আর ভাবে না এসব নিয়ে। আর পরিতোষও ফিরে গেছে পাটনা। তবে স্বপ্ন বিপিন দেখে মাঝে মধ্যে। কোনোটার অর্থ উদ্ধার করতে পারে, আবার কোনোটা বুঝতে পারে ঘটনা ঘটে যাবার পর, আবার কোনোটা ঘটে কিনা সেটাও বুঝতে পারে না, যদিও মন্দ কিছু ঘটেনি এখনো। এই তো হপ্তা 2 আগে বিপিন দেখল সে একটা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার আশেপাশে আরও অনেক মানুষ তার যাত্রার সঙ্গী, তবে সবাই যেন কেমন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। হঠাৎ দেখল রাস্তাটা শেষ হয়ে গেছে এবং কয়েকজন লোক তার দিকে এগিয়ে আসছে। বিপিনের কাছে এসে একজন একটা কাগজের টুকরো এগিয়ে দিল। বিপিন হাতে নিয়ে দেখল সেটা একটা চেক। টাকার অঙ্কটা বোঝার আগেই ঘুমটা ভেঙে যায়। বিপিন অনেক ভেবে অফিস থেকে আসার পথে সস্তা একটা লটারি টিকিট কাটে। পরের দিন ফলাফলে দেখে প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা বিপিনের নম্বরে। বিপিন অনেক আশায় থেকেছে আবার কবে এরকম স্বপ্ন দেখবে, কিন্তু সমস্যা হলো ওই অবচেতন মনের খেলা। বাকি যা ঘটেছে তা সবই খুব সামান্য ঘটনা। মাঝে মাঝে বিপিনের নিজের উপরেই রাগ হয়। সে কেন এত সাধারণ, তার চিন্তা কামনাগুলো কেন এত সাধারণ। তবে পাথরটা বিপিন একবারের জন্য কাজ ছাড়া করেনি। সেদিনও গলি দিয়ে বিপিন ফিরছিল অফিস থেকে। এমনিতেই গলিতে অন্ধকার, তার উপর মনে হয় লোডশেডিং। বিপিনের মনে হলো কেউ যেন তার পিছনে পিছনে আসছে। একবার মোবাইলের আলোটা ফেলে দেখল, না, কেউ নেই। আবার কিছুক্ষণ পর মনে হলো তার খুব কাছাকাছি একদম পিছনেই কেউ একজন। বিপিন পিছনে ঘুরে আলোটা জ্বালাতেই চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, আর তার আরেকটু পিছনেই কেউ বলে উঠল, এই সুযোগ জলদি কর। জ্ঞান পুরোপুরি লোপ পাওয়ার আগে বিপিন বুঝতে পারে তাকে একটা গাড়িতে তোলা হলো। গাড়িটা কিছু দূর যেতেই বিপিন অচেতন হয়ে পড়ল। জ্ঞান ফিরে ঘোরটা কাটতেই বিপিন উঠে বসল। দেখল একটা সুমো গাড়ির পিছনের দিকে সে পড়ে আছে। সামনে একজন গাড়ি চালাচ্ছে, আর তার পাশে আরও একজন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিপিন ভয় ভয় গলায় ওই অজ্ঞাত আততায়ীর উদ্দেশ্যে বলল, এই যে দাদা, শুনছেন? একটু খাবার জল হবে? চালকের পাশে বসা লোকটি একটা জলের বোতল বিপিনের দিকে বাড়িয়ে দিল। লোকটির বয়স বেশি হবে না, মানে ওই 27-28 মতো হবে। বিপিন জলের বোতলটা নিয়েই এক ঢোকে প্রায় পুরোটাই শেষ করে ফেলল। খালি বোতলটা ছেলেটির হাতে দিতে সে বলল, হে পুরো শেষ করে দিলে কাকা, এখনো বেশ কিছুটা রাস্তা যেতে হবে, জল কম আছে যে। এবার বিপিন একটু সুস্থ বোধ করল, আর খেয়াল করলো তার ব্যাগটা চালকের সিটের পাশে। বিপিনের মনে হলো ওই পাথরটাই এই সবের কারণ। কেউ ওটা হাতাতে চাইছে, কিন্তু এটার ব্যাপারে মলিনা, পরিতোষ আর ওই যোগী বাবা ছাড়া অন্য কেউই জানতো না। আর এদের মধ্যে কেউই এ ধরনের কাণ্ড করবে না। পাথরটা যদি নেবারই হতো তাহলে বিপিনকে ভয় দেখিয়ে বা বেহুশ করে তার কাছ থেকে সেটা নিতে পারত। তাকে তুলে আনার কি দরকার?
বিপিন একটু সাহস করে আবার জিজ্ঞেস করলো, এই যে ভাই শুনছেন, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর কেন নিয়ে যাওয়া হচ্ছে বলতে পারবেন? ছেলেটি তার দিকে না দেখেই বলল, গয়ায় আপনার পিন্ডি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। বিপিন বুঝতে পারে মজা করছে তারা, তাই আর কথা বাড়ায় না। গাড়ি থেকে মুখ বাড়িয়ে বাইরে দেখে চারিদিকে ধুধু করছে রুক্ষ মাঠ। এবার বিপিনের মনে মনে খুব কান্না পায়। কেন সে পাথরটা ফেলে দেয়নি আগে? এখন কি যে হবে, হয়তো মেরেই ফেলবে এরা তাকে। মলিনা সার্থকের কি হবে? মলিনা নিশ্চয়ই এতক্ষণে চিন্তায় পাগল হয়ে গেছে। ব্যাটারা তার ফোনটাও নিয়ে নিয়েছে। ফোনটা থাকলে না হয় কোনো রকমে একটা মেসেজ করে দেয়া যেত, তাহলে পুলিশ হয়তো একটা হদিশ বের করতে পারত। বেশ কিছু দূর যাওয়ার পর গাড়িটা দাঁড়ায় একটা জায়গায়। বিপিন ঠিক বুঝে উঠতে পারে না জায়গাটা কোথায়, তবে দূরে কিছু পাহাড়ের শৃঙ্গ দেখতে পায়। ছেলে দুটি এসে বিপিনকে গাড়ি থেকে নামিয়ে হাত দুটো শক্ত করে বেঁধে দিয়ে সামনে চলার নির্দেশ দেয়। হাঁটতে হাঁটতে তারা দাঁড়ায় একটা ছোট্ট টিলার সামনে, আর তাদের সামনে একটা সুড়ঙ্গ দেখতে পায়। সুড়ঙ্গের মুখে আরও 2-3 লোক ঘোরাঘুরি করছে দেখতে পায় বিপিন, এবং তারা যে খুব একটা সুবিধের লোক নয় তা তাদের হাতে থাকা বন্দুক থেকেই বুঝতে পারে। সুড়ঙ্গের পথ ধরে বেশ কিছুটা ভিতরে গিয়ে বিপিন বুঝতে পারে এটা পুরনো কোনো একটা ধর্মীয় স্থান, বা সোজা ভাষায় মন্দির ধরনের একটা জায়গা। তবে ভিতরটা বেশ অন্ধকার। হঠাৎ একটা দরজা খুলে বিপিনকে ঢুকিয়ে দেওয়া হয় একটা ঘরের মধ্যে। ঘরে একটা হালকা আলো জ্বলছে, আর সেখান থেকেই বিপিন বুঝল ঘরে সে একা নয়, আরও একজন রয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বিপিনের ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভয় তার ঠিক পাচ্ছে না। বাড়ির কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে বটে, তবে পাথরটার আসন্ন রহস্যভেদ হবার সম্ভাবনায় মনটা খানিকটা উৎসুক হয়ে আছে। অনেকক্ষণ নিস্তব্ধতার পর বিপিন যেন না বলে পারল না সেই অচেনা ব্যক্তির উদ্দেশ্যে, আচ্ছা শুনছেন, আপনি কি বাঙালি? কিছুক্ষণ পর ভাঙা ভাঙা পুরুষের গলায় একটা উত্তর এলো, না, তুমি বাংলা বলতে পারি। বিপিন বুঝতে পারল বাঙালি না হলেও বাংলাটা চলার মতো। আপনি কিছু জানেন, মানে এখানে ঠিক কি ঘটছে বা ঘটতে চলেছে, আর বাইরের লোকগুলোই বা কারা, জায়গাটা ঠিক কোথায় বলুন তো? হ্যাঁ, আমি সবটাই জানি। ও, ব্যাপারটা ঠিক কি সেটা বলবেন যদি আপত্তি না থাকে তো? তার আগে বলুন, আপনি কে? আপনাকে ধরেই বা আনলো কেন এরা? বিপিন পাথরের কথাটা চেপে গিয়ে বলল, আমি বিপিন বসু, কলকাতায় থাকি, আর সেটাই তো বুঝতে পারছি না। আমার মতো সাধারণ মানুষ কার এমন কি ক্ষতি করেছি যে এমনভাবে হেনস্থা হতে হচ্ছে? লোকটি মনে হলো একটু খিকখিক করে হাসলো বিপিনের কথাটা শুনে, তারপর বলল, ওহো, আপনি সেই ভাগ্যবান মানুষ আছেন। তা পাথরটা কি ওদের হাতে চলে গেছে, না ওটার খোঁজ এখনো জানে না ওরা? বিপিন বেশ অবাক হচ্ছে এবার। কে এই লোকটি? তার আর পাথরটার ব্যাপারে জানলই বা কিভাবে? তবে বিপিন একটু বিরক্তি দেখিয়ে বলল, ব্যাপারটা একটু পরিষ্কার করে বললে ভালো হয়। এবার লোকটি উঠে দাঁড়ালো। সে অনেক দিনের কথা। এই যে জায়গাটায় আছেন, এটা ভুটানের ঠিক পাশে একটা বহু প্রাচীন উপজাতির অঞ্চল ছিল। আমিও এখানকার একজন ছিলাম। আমাদের এই জায়গাটা উন্নত দুনিয়া থেকে
সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা এলাকা ছিল। আমাদের ভাষা, আমাদের সমাজ সবই আলাদা, বলতে পারেন আলাদা একটা জগৎ। নিজেরাই চাষাবাদ করতাম। যে কটা পরিবার ছিল বেশ সুখে শান্তিতেই ছিলাম। আমরা এখন যেখানে আছি এটা ছিল আমাদের প্রার্থনা করার স্থান, বা আপনাদের ভাষায় বলতে পারেন মন্দির। আর এটার দেখাশোনার ভার ছিল আমাদের পরিবারের উপর। ওই পাথরটা আমি ছোটবেলা থেকেই এখানে দেখেছি। শোনা যায় নাকি আমারই বংশের কেউ সেটা কুড়িয়ে পেয়েছিল কোনো এককালে। তখন থেকেই সেটা এখানেই ছিল। পাথরটা যে বিশেষত্ব আছে সেটা প্রথমে বুঝতে পারেন আমার ঠাকুরদা। বেশি কিছু অনুধাবন করার আগেই তিনি মারা যান। আর মারা যাবার আগে আমার বাবাকে ব্যাপারটা বলে যান। আমার বাবা বেশ বিচক্ষণ মানুষ ছিলেন, তাই কিছুদিনের মধ্যেই পাথরটার বিশেষত্ব জানতে পারেন এবং পাথরটার গায়ে আঁকা সংকেতগুলো ভাঙার চেষ্টা করতে থাকে। এদিকে আমাদের অঞ্চলে একটি বিশেষ রোগ ছড়াতে থাকে। অনেকেই তাতে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যায়। আমাদের বাদে আর কিছু পরিবার থেকে যায় যারা ওই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এর মধ্যেই কেমন করে জানি আমাদের পরিবারে তখনও কিছু হয়নি। বাবাকে বারবার বোঝানো সত্ত্বেও রাজি হয় না ছেড়ে যেতে, শুধু বলে আর কটা দিন। একদিন সকালে আমার মা আর ভাইয়েরও সেই রোগের লক্ষণ দেখা যায়। আমি খুব ভেঙে পড়ি, অথচ বাবা সারাদিন বসে থাকেন সেই পাথরটা নিয়ে এই মন্দিরে। সেদিন রাতে মাকে ঘুম থেকে তুলে বাবা হঠাৎ বলেন, আর বেশি সময় নেই রে, তুই যা, দূরে কোথাও চলে যা, এ রোগ তোকে ছুবে না। আমি চলে আসার আগে বাবা আমাকে এই পাথরটা দেন আর বলেন, এ বড় অমূল্য সম্পদ, আমি যেন সারা জীবন সাবধানে আগলে রাখি। আর এই সংকেতের মানে বাবা বের করে ফেলেছিলেন। সেটা তিনি লিখে এই মন্দিরের মধ্যে কোনো গোপন স্থানে রেখেছেন। বিপিন শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিল। লোকটি থেমে যেতেই বিপিন বলল, থামলেন কেন? বলুন, আপনি কি করলেন তারপর? লোকটি আবার বলা শুরু করলো, আমি চলে আসি শিলিগুড়ি শহরে। সেখানে এক অনাথ আশ্রমে বড় হই। পড়াশোনাতে ভালো ফলাফল করায় ভালো সরকারি চাকরিও জোটে। সেই সূত্রে কলকাতায় যেতে হয়। এরপর বিবাহ ও সংসার করতে থাকি আর 10টা মানুষের মতো। আর কোনোদিন আসিনি এখানে। তবে পাথরটা আমার সঙ্গেই রেখেছিলাম সব সময়। পাথরটা সম্পর্কে আমি আর আমার মিসেস ছাড়া আর কেউ জানতো না সেভাবে। কিছুদিন আগে টালিগঞ্জ এলাকাতে, মানে আপনাদের পাড়ায়, আমি একটা ফ্ল্যাট কিনি। প্রথম ঠিক গুজগাছ করা হয়নি বলে পাথরটা আমি খুব সাধারণভাবেই আমাদের দেরাজে রেখে দিই। ফ্ল্যাটে আসার প্রথম কদিন আমাদের মেয়েও শ্বশুর বাড়ি ছেড়ে কিছুদিন ছিল। আমাদের নাতিটা একদিন সন্ধেবেলা খেলতে খেলতে পাথরটা দেরাজে দেখতে পায়। আর বাচ্চাদের কৌতূহল জানেন তো, সেটিকে বের করে খেলা করতে থাকে। আর অসাবধানতার বশে জানলা দিয়ে কখন রাস্তায় পড়ে যায়। পাছে বোকা খায়
সেই ভয়ে ঘটনাটা জানায় না কাউকে। আমাদেরও ব্যাপারটা আর চোখে পড়ে না। আমিও যখন আপনার মতো এদের খাপড়ে পড়ি তখন বুঝতে পারি, আর আপনার কথাও জানতে পারি। মানে আপনাদের কাছেই যে ওটা এখন আছে, ও কিন্তু যেমন ভাবে হোক কাজ হাসিল করবেই। আমি চেষ্টা করব আটকাবার। আপনি যদি পারেন আমাকে সহযোগিতা করবেন বিপিন বাবু, বুঝলেন? বিপিন এবার বুঝতে পেরেছে সেদিন সন্ধ্যাবেলায় কিভাবে এলো সেই পাথরটা তাদের গলিতে। কিন্তু ও বলতে ঠিক কার কথা বলছেন ভদ্রলোক, আর কেই বা এইসবের পিছনে আছে? বিপিন সবে জিজ্ঞেস করতে যাবে সেইটা এমন সময় দরজাটা খুলে গেল, আর একটা জোরালো আলো জ্বলে উঠল ঘরটাতে। দরজার সামনে বিপিন দুজনকে দেখল। একজন এই আততায়ী দলেরই কেউ হবে, আর যাকে দেখল বিপিন নিজের চোখেও বিশ্বাস করতে পারল না, সেই যোগী বাবাজি। বিপিনের মতো বাবাজিকেও সেই ঘরে ঢুকিয়ে দেয়া হলো। তারও হাত বাঁধা। জোরালো আলোটা ওরা বন্ধ করতে ভুলে গেছে, তাই একে অপরকে দেখতে এখন আর কোনো অসুবিধা নেই। অপর ভদ্রলোকটিকেও এখন দেখে চিনতে পারল। বিপিন দেখেছে আগে মাঝে সাঝে তাদের বাজারে, কিন্তু এই বাবাজি এদের সঙ্গে জড়িয়ে পড়লেন কিভাবে, সেটাই আশ্চর্যের বিষয়। বাবাজি তাদের দুজনকেই একবার দেখলেন ভালো করে, তারপর ঘরের মেঝেতে বসে পড়লেন। মনে হয় এই অবস্থাতেও তিনি ধ্যানে মগ্ন হবেন। বিপিন এবার আর চুপ করে থাকতে পারল না। বাবা, চিনতে পারছেন আমাকে? সে যে একবার আপনার কাছে গিয়েছিলাম দক্ষিণ পাড়ায়, মনে আছে? বাবাজি যেন বিপিনের কথারই অপেক্ষা করছিলেন। তোকে বলেছিলাম পাথরটা যেন অন্য কারোর হাতে না যায়, অঘটন ঘটবে। এখন তাই ঘটতে চলেছে। বিপিন এবার একটু রাগ দেখিয়ে বলল, কি করব বলুন? কেউ যদি অজ্ঞান করে নিয়ে নেয়, আমাকে তো আর সরকার ডেস্ক ক্যাটেগরি গার্ড দেয়নি। আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কি করব, আপনি তো আমার কাছেই রাখতে বলেছিলেন। সে ছাড়, এখন কি করা যায় ভাবতে দে। তুই তুই কে বলতো? তোর মুখের সাথে একজনের খুব মিল খুঁজে পাচ্ছি আমি। সেই ভদ্রলোক বললেন, আগে আমি আসিম মিত্রা, কিন্তু আপনি ঠিক খেয়ে বলুন তো, পাথরটার ব্যাপারে আপনিও জানেন দেখছি। এরপর বিপিন আর বাবাজি মিলে ঘটে যাওয়া ঘটনাগুলো অসীমবাবুকে বলে। শুনে ভদ্রলোক একটাই কথা বলেন, আপনি যার কাছ থেকে, মানে আপনার যে গুরুর কাছে থেকে এই পাথরের কথা শুনেছিলেন, তিনি কে? মানে চেহারার কোনো বর্ণনা দিতে পারবেন? বাবাজি কিছুক্ষণ ভেবে বললেন, তার আর দরকার নেই, তুই ওনারই ছেলে, তাই তোর মুখটা খুব চেনা চেনা লাগছিল। পুরো না হলেও বেশ কিছু মিল রয়েছে তোর সাথে। তোর কাছেই তো উনি পাথরটা দিয়ে গেছিলেন। অসীমবাবুকে দেখে বোঝা গেল তিনি বেশ বিচলিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি পরবর্তীকালে আমার নাম পরিবর্তন করে আসিম মিত্র রাখি। কিন্তু আমার বাবা কোথায় এখন? আপনি নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বাবার। বাবাজি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে শোন, এবার সব খুলেই বলি ঘটনাগুলো। বলে বাবাজি বিপিনকে দেখিয়ে বলা শুরু করলেন। সেদিন ওর কাছ থেকে পাথরটা নিয়ে দেখার পর রাত্রে নিদ্রায় একটা স্বপ্ন দেখি। গুরুদেব শুয়ে আছেন, তার মুখ চোখ শুকিয়ে গেছে, আর তার চারিদিকে কালো কিছু মানুষ বা কোনো মানুষের মতোই দেখতে প্রাণী।
আমি কিছুটা দূরে দাঁড়িয়ে চেয়ে আছি তার দিকে। হঠাৎ গুরুদেব যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকলেন, আর অমনি কালো প্রাণীগুলি নিচু হয়ে গুরুদেবের শরীরটা চাগিয়ে নিয়ে যায়। আমি ছুটতে থাকি আর গুরুদেবের উদ্দেশ্যে চিৎকার করতে থাকি। আর যখনই মনে হয় আমার নাগালের মধ্যে, ঠিক তখনই চোখের সামনে নিমিষে উধাও হয়ে যায় সবাই। তখনই আমার ঘুমটা ভেঙে যায়, আর তখনই আমি পাথরটা সম্পর্কে নিশ্চিত হয়ে যাই। কারণ সাধনায় আমার মনোনিবেশের পর আমি নিদ্রায় কোনোদিনও আর স্বপ্ন দেখিনি। সেই দিনই দেখলাম। আমি ঠিক করি গুরুদেবের কাছে যেতেই হবে। আমি শেষ যেখানে দেখেছিলাম সেই জায়গা থেকে আর একটু উঁচুতে হিমালয়ের বুকে একটা বিশেষ স্থান। এসে গুরুদেবের সাথে দেখা হওয়া ঠিকই, কিন্তু তাকে বেশ অসুস্থ দেখায়। আমি তার সেবায় লেগে থাকি আর আমার সব ঘটনা ওনাকে খুলে বলি। উনি সব শুনে একটা সর্বনাশের ইঙ্গিত দিয়েছিলেন বটে, আর পাথরটার সমস্ত তথ্য আমাকে বলে যান। তবে আমাকে বারবার উনি বলেন আমি যেন তেমন উপকারে হয়তো আসন্ন সংকটের হাত থেকে রক্ষা করি। বলে কিছুক্ষণ চুপ করে থেকে বাবাজি একটু ধরা গলায় বলেন, তার কয়েকদিন পরেই তিনি দেহ ত্যাগ করেন। অসীমবাবু চোখের জল মুছে বললেন, বাবা বরাবরই আমাদের এলাকার মানুষের উপকার করে গেছে। ওনার মতো এত সহৃদয় আর বিচক্ষণ মানুষ আর দেখিনি আমার জীবনে। বিপিন সব শুনে ভাবতে থাকে কি এমন অঘটন ঘটতে পারে এই পাথরটা থেকে। ব্যাপারটা জানার জন্য বিপিনের মনের ভিতর চঞ্চলতা বাড়তেই থাকে, আর না জিজ্ঞেস করে পারে না। আচ্ছা বাবা, আপনি তো সব বললেন। উনি মারা যাবার আগে পাথরটা সম্পর্কে সব বলে গেছেন। সেটা একটু বলবেন না? মানে জানতে খুব ইচ্ছা করছে আর কি। এমনকি অসীমবাবু শোক কাটিয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনি সব খুলে বলুন। হয়তো আমরা সবাই মিলে একটা সমাধান করতে পারবো। এরপর বাবাজি যা বললেন তার খানিকটা ব্যাখ্যা বিপিন মনে মনে করে নেয়। পাথরটার একটি বিশেষ ব্যাপার হলো এটি যে প্রাণীর সংস্পর্শে আসে তার স্নায়ুতন্ত্রের উপর একটা দখল করে ফেলে। পাথরটির সঙ্গে সংস্পর্শ যত বাড়ে ততই সেটা কার্যকরী হতে থাকে। আমাদের বা যে কোনো জীবিত প্রাণীর যার মস্তিষ্ক উন্নত তার ক্ষেত্রে এটার প্রভাব বেশি। কারণ একটা মানুষের অবচেতন মনে যে ধরনের চিন্তাভাবনা চলতে থাকে তা কখনোই একটা গরু বা কুকুরের ক্ষেত্রে হয় না। আর এই চিন্তাভাবনা সবই এক ধরনের স্নায়ুস্পন্দন, বা আরও ভালোভাবে বললে যা দাঁড়ায় তা হলো কিছু তরঙ্গ। আর সেটাই শনাক্ত করতে পারে এই বস্তুটি। শুধু তাই নয়, এই তরঙ্গ বা ভাবনা স্রোতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে এই বিশেষ বস্তুটির। কিন্তু যেটা স্বপ্নে দেখা যায় সেটা ঘটে যাওয়াটার কোনো ব্যাখ্যা সম্ভব নয়, হয়তো ম্যাজিক। তবে জিনিসটা নাকি কোনো জাগতিক বস্তু নয়, সম্ভবত বাইরের কোনো গ্রহ থেকে আসা উন্নত কোনো জীব ফেলে গিয়েছিল পৃথিবীতে। তবে আসল ব্যাপার যেটা, সেটা হলো একটি বিশেষ পদ্ধতি যেটা অবলম্বন করলে পাথরটার যা ক্ষমতা সেটা কোনো প্রাণীর মধ্যে চলে আসতে পারে। সেই পদ্ধতিটাই লেখা আছে পাথরের গায়ে, আর সেটাই অসীমবাবুর বাবা লিখে রেখে গেছেন এই মন্দিরে। অর্থাৎ সেই ক্ষমতা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার ক্ষমতা অপরিসীম। গোটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের ক্ষমতা সে তো আর কম বড় ব্যাপার নয়। তাদের যে ধরে এনেছে সে নিশ্চয়ই জানে ব্যাপারটা, কিন্তু সে কে? বিপিন বলল, কিন্তু আমরা কয়েকজন ছাড়া এই ব্যাপার আর কেউ তো জানতো না। তাহলে এইসব কার কার সাজি? অসীমবাবু বললেন, তাকে আপনি খুব ভালো করেই চেনেন। আমাদের দেশের নাম করা মন্ত্রী
ও শিল্পপতি শ্যামল সামন্ত। যদিও ওর আসল নাম নয় সেটা, ঠিক আমারই মতো এই এলাকারই বাসিন্দা ছিল। আমাদের বিলুপ্ত গোষ্ঠীর আমি ছাড়া আরেক জীবিত ব্যক্তি। দাঁড়া, সব বলছি। তার আগে আমার হাতের বাঁধনটা খুলে নি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, আলগা হয়ে গেছে। অসীমবাবু হাতটা ছাড়িয়ে তার আর সাধু বাবার বাঁধনটাও খুলে দিয়ে আবার বলতে লাগলেন, সরকারি একটা কাজে একবার বিধানসভা যেতে হয়েছিল। সেখানেই আমাকে দেখতে পায় শ্যামল। প্রথম দিন দেখে হয়তো ভালোভাবে চিনতে পারেনি। তারপর সমস্ত সরকারি নথি ঘেঁটে আমার খোঁজ বার করে আর যোগাযোগ করে একদিন দেখা করতে বলে। আমি তো আর জানতাম না ওই সেই, তাই যথারীতি মন্ত্রী মহলে নিমন্ত্রণ পেয়ে মনটা আনন্দে ভরে যায়। ভেবেছিলাম হয়তো আমার কাজ ভালো লাগায় মন্ত্রী মহলে আমাকে কোনো কাজে নিযুক্ত করবে। কিন্তু কোথায় কোথায় আমার পুরনো ঘটনা, আসল পরিচয় সব জেনে নেয়, তারপর নিজে পরিচয় দেয়। আমি খুশি হয়েছিলাম জেনে যে আমাদের আরো একজন বেঁচে আছে। আর শুধু তাই না, এত বড় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। কিছুদিন এইভাবে যোগাযোগ তুলতে থাকে। আমাদের বাড়িতেও আসে কয়েকবার, দামি দামি সব উপহার নিয়ে। তারপর একদিন হঠাৎ করে সোনারপুরের দিকে ওর বাগান বাড়িতে আমায় ডাকে। দুজনে বসে মদ্যপান করছিলাম। আমাকে তখন সরাসরি জিজ্ঞেস করে পাথরটার কথা। আমি মিথ্যে কথাই বলি যে আমার কাছে নেই। ভেবেছিলাম এমনি কৌতূহল বশত জিজ্ঞেস করছে, কিন্তু না, রীতিমতো পিড়াপিড়ি করতে থাকে। আমি কিছুতেও স্বীকার করি না, তবে ও জানায় যে আমি না বললেও বলিয়ে নেবার ক্ষমতা তার কাছে আছে। আমি তখন ওর অভিসন্ধি বুঝতে পারি, জানতে পারি মন্ত্রিত্ব আর ব্যবসার বাইরে গুন্ডামিতেও সে পটু। আর একটা বড় সড়ো গুন্ডাদের পল্টন তার আছে, সঙ্গে বেআইনি অস্ত্র শস্ত্র। আমি জানাই আমার কাছে পাথরটা নেই, তবে আমাকে সময় দিলে খুঁজে বের করতে পারি। আমি ঘরে এসে পাথরটা গোপন কোনো জায়গায় রাখবো বলে খুঁজতে গিয়ে দেখি সেটা নেই। তখন আমার নাতি জানায় তার অপকর্মটি, কিন্তু আমার কিছুই করার নেই। এই ব্যাপারে তো আর পুলিশে খবর দিতে পারি না। এদিকে শ্যামল চাপ দিতে থাকে, হুমকিও দেয়। একদিন আমাদের বাড়িতে 2-3 জনকে নিয়ে চলেও আসে সশস্ত্র। আমি তখন ঘটনাটা বলতে বাধ্য হই। মাকে এখানে তুলে নিয়ে আসে, বলে পাথরটা না পাওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। তারপর মনে হয় খোঁজ খবর করে জানতে পারে আপনার কাছেই আছে। বুঝতেই পারছেন মন্ত্রী, তাই আবার অত বড় শিল্পপতি, তাই পুলিশ প্রশাসন সব হাতের মুঠোয়। কিন্তু আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে পাথরটা এই বিশেষত্ব ও জানলো কি করে। কারো জানার তো কথা নয়। আমিও তো জানলাম এই আজকে এখনই। তবে ও যেরকম সাংঘাতিক, যদি ব্যাপারটা ঘটাতে পারে তাহলে আর রক্ষে নেই। এরপর 3 জনে আলোচনা করতে থাকে কি করে এটা আটকানো যেতে পারে। তাদের কোনো অস্ত্র নেই, কোনো পরাক্রমও নেই, বাইরে কারোর সাথে যোগাযোগের রাস্তাও বন্ধ। সুতরাং ঠিক হলো শ্যামল যেমনটি বলবে তারা তাই করবে। কিন্তু ওদের খুঁজে পাবার আগেই তাদের 3 জনকে সেই সূত্রখানি খুঁজে ফেলতে হবে।
আর কোনোভাবে গোপন রাখতে হবে। কিন্তু ভাগ্য কি আর সবসময় সাথ দেয়? দরজা খুলে ঢুকলেন শ্যামল সামন্ত। বিপিন টিভিতে আগে দেখেছে, তাই চিনতে অসুবিধা হলো না। শ্যামলবাবু ঢুকেই একটা গা জ্বালানো খ্যাঁকে হাসি দিয়ে বললেন, সবাই ঠিক আছেন তো? আসলে ঠিকঠাক আতিথেয়তা করতে পারলাম না। বাইরে যাদের দেখলেন সবাই আসলে ওই মারধর খুনোখুনিতে ওস্তাদ। এইসব সাংসারিক বা সাংস্কৃতিক ব্যাপারে কোনো পরোয়া করে না। যাই হোক, কাজের কথায় আসা যাক। আপনারা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে একে অপরের ব্যাপারটা জেনে গেছেন, তাই ডিটেলে আর যাচ্ছি না। আসলে আপনাদের একটু সাহায্য লাগবে ওই যে লেখাটা খুঁজে পেতে। বাইরের ওইসব গুন্ডা মোস্তান দিয়ে হবে না। আপনাদের মতো একটু বুদ্ধিজীবীদের সাহায্য ছাড়া এটা সম্ভবই নয়। আর ব্যাপারটা আমি বাইরে খুব একটা ছড়াতে চাই না, আমাদের মধ্যেই আছে, থাকুক। কি বাবা, পারবেন না? আপনাদের তো খুব দিব্য দৃষ্টি থাকে। এরপর তাদের তিনজনকে বাইরে নিয়ে আসা হয়। শ্যামলবাবু জানান তিনি কিভাবে এই পাথরটার ব্যাপারে জানলেন। আসলে অসীমবাবুর বাবা ওনাকে খুব স্নেহ করতেন ছোটবেলায়, এবং সেই সুবাদে শ্যামল অসীমের বাবার সাথে এই জায়গাটায় সময় কাটাতো। আর কেউ থাকতো না। ছোটবেলায় এসব বুঝতো না সে। তবু অসীমের বাবা পাথরটি নিয়ে অনেক কিছু বলতেন। তখন ছোট মাথায় না ঢুকলেও শ্যামল কথাগুলো ভোলেনি। তাদের অঞ্চলে ওই অসুখের সময় সবার সাথে তাকেও ছেড়ে আসতে হয়, তাই পাথরটা কোথাও একটা থেকে যায়, বা তার সমস্ত রহস্য শ্যামলের কাছে অজ্ঞাত থেকে যায়। বড় হয়ে সে যখন প্রতিষ্ঠিত হয়, হাতে ক্ষমতা আসে, তখন অসীমের বাবার খোঁজ করতে থাকে সে। এই অঞ্চলে লোক লাগিয়ে খোঁজ পেলে সে এসে পাথরটির ব্যাপারে জানতে চায়। তখনই জানতে পারে পাথরটি তার ছেলেকে তিনি দিয়ে দিয়েছেন। আর ছল চাতুরি করে শ্যামল পাথরটার ক্ষমতা সম্বন্ধে সব জেনে নেয়। তারপর খোঁজ করতে থাকে অসীমের, কিন্তু ক্রমশ বুঝতে পারে সেটা আর সম্ভব নয়। তাই একটু একরোকা হয়ে আবার অসীমের বাবার কাছে আসে। আর এবার অসীমের বাবা তার দুরভিসন্ধি বুঝতে পারেন, তাকে বারণও করেন। তাই আরও জেদ চেপে যায় শ্যামলের। যে কথাটা শ্যামল তাদের বললেন না, সেটা তারা বুঝে নিল। শ্যামলবাবু সম্ভবত অসীমবাবুর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, এবং ভালো মানুষের মুখোশটা সরে গিয়ে আসল রূপটা সামনে আসে। তাই হয়তো তিনি প্রচণ্ড মর্মাহত হন, আর সেটাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিছুদিন আগে পাথরটার সন্ধান পাবার পর যখন শ্যামলবাবু অসীমবাবুর বাবাকে ধরে নিয়ে আসতে লোক পাঠান, সেখানে গিয়ে জানা যায় তিনি মারা গেছেন। আর সেখানে আমাদের এই সাধু বাবাকে পেয়ে উঠিয়ে নিয়ে আসে। বিপিন ঘরের বাইরে এসে দেখল গুহার ভিতরটা আর তেমন অন্ধকার নেই। বেশ বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হয়েছে। সব কিছু খুব ভালো করেই দেখা যাচ্ছে। আর সেই সাথে শ্যামলবাবুর বেশ কিছু সাগরেদ গুহার দেয়াল থেকে শুরু করে মেঝেতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে দিয়েছে। একটা ব্যাপার লক্ষ্য করল বিপিন। গুহার সারা দেয়ালে বিভিন্ন রকম আঁকিবুকিতে ভর্তি, এবং সেটার সাথে ওই পাথরের গায়ে আঁকা সংকেতের অনেকটা মিল আছে। বিপিন অসীমবাবুকে ফিসফিস করে জিজ্ঞেস করল, আচ্ছা অসীমবাবু,
গুহার ভেতরটা কি বরাবর এরকমই ছিল, মানে দেয়ালে এসব আঁকিবুকি? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই দেখছি এরকম। কেন বলুন তো? না মানে এমনি। আচ্ছা, সত্যি কি কোনো কিছু আছে? মানে আপনাকে আপনার বাবা কিছু বলে গেছেন যে কোথায় আছে সেটা? না, তবে এরা যেভাবে চেষ্টা করছে এত সহজে পাবে বলে মনে হয় না। বাবাও তো কাঁচা কাজ করবেন না। বাবা আপনাকে কিছু বলে গিয়েছিলেন নাকি উনি? তেমন কিছু তো বলেননি, তবে মারা যাওয়ার আগে উনি বলে গিয়েছিলেন একটা কথাই, যার মানে ঠিক আমি বুঝিনি। বলেছিলেন চোখের আড়ালে লুকিয়ে আছে সব, হাত বাড়ালেই পাওয়া যাবে। বিপিন এবার বুঝল এখানে উপস্থিত কারো পক্ষেই কিছু খুঁজে পাওয়া সম্ভব নয় যদি কাকতালীয়ভাবে কিছু না ঘটে। গুহার একটা দেওয়ালের দিকে আলোটা একটু কম ছিল, সেদিকেই বিপিন একা একা এগিয়ে গেল নেহাতি সময় কাটানোর জন্য। এদিক সেদিক দেখতে দেখতে সে দেখতে পেল বেশ বড় একটা সুন্দর লাল রঙের প্রজাপতি বসে আছে দেয়ালে। আর বিপিন কি মনে করে ছোটবেলার মতো সেটা ধরতে গেল, কিন্তু অসাবধানতায় পা পিছলে যায় আর বিপিনের হাতটা দেয়ালের একটা গর্তে আটকে যায়। বিপিনের হাতে কিছু একটা লোহা জাতীয় বস্তু ঠেকে আর বিপিন ভয়ে চিৎকার করে ওঠে। বিপিনের চিৎকার শুনে সবাই সেদিকে তাকায়, তারপর জোরে আলো ফেলা হয় সেদিকে। অসীমবাবু, শ্যামলবাবু, বাবাজি আরও কয়েকজন এগিয়ে আসে। এসে শ্যামলবাবু একটু বিরক্তি প্রকাশ করেন। কি করছেন বলুন তো, বাচ্চাদের মতো? আপনাদের বললাম একটু সাহায্য করতে, এ তো দেখছি আপনি আরো বিপত্তি বাড়াচ্ছেন মশাই। অসীমবাবু বিপিনকে ধরে পিছনে টানতে থাকে হাতটা বের করার জন্য। একটু কসরত করে হাতটা বেরিয়ে আসে, আর সেই সাথে বেশ পুরনো দিনের মলিন হয়ে যাওয়া একটা কাগজ। তখনই বাবাজি জোর গলায় বলে ওঠেন, চোখের মধ্যে হাত বাড়ালেই পাওয়া যাবে। এবং বিপিনও তখন লক্ষ্য করে তার হাতটা যেখানে ঢুকেছিল সেটা মানুষের চোখের মতোই একটা নকশা, ঠিক যেন চোখের মনিটার জায়গায় গর্তটা। অসীমবাবু ততক্ষণে কাগজটা কুড়িয়েছেন, তাতে তাদের আগের আঞ্চলিক ভাষায় কিছু লেখা, এবং যদি খুব ভুল না হয়ে থাকে এই সেই সংকেত। সেটা উপস্থিত সবাই বুঝতে পেরেছে, তাই সবাই অসীমবাবু আর কাগজটার দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় একটা যান্ত্রিক শব্দ হয় গুহার ভেতরটা জুড়ে, অনেকটা ওই কোনো বড় মেশিন চালু হবার মতো। সবাইকে অবাক করে গুহার মাঝামাঝি জায়গায় দরজার মতো একটা জিনিস খুলে যায়, যেটা এই গুহার তলদেশে একটা পথের সন্ধান দেয়। সবাই সেটার সামনে জড়ো হয়। নিচে ঘন অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা আলোর ব্যবস্থা করা হলো। বোঝা গেল খুব নিচে না হলেও দড়ি ছাড়া নামার উপায় নেই। ঠিক হলো বিপিন, অসীম, বাবাজি আর শ্যামলবাবু কয়েকজনকে নিয়ে নিচে যাবেন, বাকিরা উপরেই অপেক্ষা করবে। নিচে নামার পর চারিদিকে আলো ফেলে যা দেখা গেল সেটার বর্ণনা দেওয়াটা কঠিন। তবে চারিদিকে বিভিন্ন মেশিনপত্র ছড়িয়ে, অনেকটা বড় আধুনিক গবেষণা কেন্দ্রগুলোর মতো। তবে মেশিনগুলো ঠিক কম্পিউটার নয়, তবে অনেকটা ওই রকমই। আর কিছু অদ্ভুত পাথরের মূর্তি এদিকে সেদিকে দাঁড় করানো। মূর্তিগুলোকে ঠিক মানুষ বা জাগতিক কোনো প্রাণীর সাথে তুলনা করা যায় না। শারীরিক গঠন মানুষের মতো হলেও মুখের গঠন অনেকটা পেঁচার মতো। এছাড়া আর কোনো কাছাকাছি মিল পাওয়া মুশকিল। মূর্তিগুলোর পরিধানে একটা বর্মের মতো পোশাক,
বিপিন ভাবছিল এগুলো কি সত্যিই মূর্তি, না কোনো এককালে জীবিত ছিল। ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল বিপিনের। এদিকে শ্যামলবাবু আর অসীমবাবু মিলে পড়ে ফেলেছেন সেই কাগজের লেখাটা। যেহেতু তাদের স্থানীয় ভাষায় লেখা, তাই পড়তে কোনো অসুবিধা হয়নি। এরপর অসীমবাবু আর শ্যামলবাবুর মধ্যে তাদের স্থানীয় ভাষায় কিছু কথোপকথন চলে। তবে মনে হলো কোনো একটা ব্যাপার নিয়ে তর্কাতর্কি হচ্ছে। কিছুক্ষণ পর অসীমবাবু হতাশ হয়ে বিপিনবাবুর পাশে এসে দাঁড়ান গজগজ করতে করতে। বিপিন অসীমবাবুকে ব্যাপারটা জিজ্ঞেস করেন। কি ব্যাপার বলুন তো, কি লেখা আছে ওতে? আমি তো মশাই মনে হচ্ছে কোনো অন্তরিক্ষ যানের মধ্যে আছি। অসীমবাবু বলেন, ঠিকই বলেছেন, এটা বাইরের জগতেরই একটা জিনিস। কি একটা নাম উচ্চারণ করাও মুশকিল, তবে যেটুকু বোঝা গেল এর মধ্যেই আছে কোনো বিশেষ একটা আলোক উৎস, যেটার মধ্যে ওই পাথরটি রেখে পাথরটির উপর হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বেশ কিছুক্ষণ পর সেই পাথরটি থেকে একটি আলোক তরঙ্গ নির্গত হয়ে শরীরে প্রবেশ করলে সে হবে বিশেষ ক্ষমতার অধিকারী। তবে তার আগেই যদি কোনোভাবে হাত সরিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি পরিণত হবে পাথরে। আমি শ্যামলকে বারণ করলাম কোনো ঝুঁকি না নিতে, কিন্তু ও কোনোভাবে শুনতে রাজি নয়। কি থেকে কি ঘটবে বলা মুশকিল। বিপিন লক্ষ্য করল সাধু বাবাজি চুপচাপ দাঁড়িয়ে আছেন। নিচে আসার পরে থেকে তার উচ্চবাচ্য নেই। হয়তো তিনি বুঝতে পেরেছেন কোনো একটা বিপদ ঘটতে চলেছে, যেটা আটকানো সম্ভব নয়। বেশ কিছুক্ষণ পর সেই আলোক উৎস খুঁজে পাওয়া গেল, একটা অগ্নিকুণ্ডের মতো। তবে সেটার আলো অনেক স্মিত আর মায়াবী। বেশিক্ষণ চেয়ে থাকলে ঘোর লেগে যায়। জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে কোনোভাবে আলোক উৎসটি উন্মুক্ত হয়ে পড়ে। শ্যামলবাবু এবার তার সাগরের দলকে নির্দেশ দেয়, আমরা তিনজনে যেন কোনো রকম নড়চড় করতে না পারি, আর কোনো চালাকি করার চেষ্টা করলে যেন আমাদেরকে গুলি চালানো হয়। শ্যামলবাবু পাথরটি হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন সেই আলোক উৎসের দিকে। কিন্তু এরপর ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে কারো আন্দাজ ছিল না। একটা গুলির শব্দ, আর শ্যামলবাবু লুটিয়ে পড়েন মাটিতে। গুলিটা তার পায়ে লেগেছে, আর গুলিটা আর কেউ নয়, চালিয়েছে সাধু বাবাজি। এরপর তিনি কারো একটা উদ্দেশ্যে বললেন, অমনি শ্যামলবাবুর দলের মধ্যে থেকে একটি ছোকরা বেরিয়ে এসে শ্যামলবাবুর মাথায় বন্দুক ধরে, আর বাবাজি শ্যামলবাবুর উদ্দেশ্যে বলেন, এবার তোর ছেলেদের বল বন্দুকগুলো নামিয়ে যেন ঠেলে দেয় আমার দিকে, নাহলে মন্টু কিন্তু গুলি চালিয়ে দেবে। শ্যামলবাবু ভয়ের থেকেও বেশি অবাক হয়ে সবাইকে সেই নির্দেশ দেয়। বাবাজি অস্ত্রগুলোকে নিয়ে অনেকটা দূরে ফেলে দেয়, আর শ্যামলবাবুর কাছে গিয়ে পাথরটা হাতে তুলে নিয়ে বলে, ওর কপালে নেই রে, চিন্তা করিস না, সব ভালোভাবে মিটে যাক, তোকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেব। এতক্ষণ বিপিন মনে মনে বাবাজিকে ধন্যবাদ জানাচ্ছিল, কিন্তু এখন বুঝতে পারল যেটা শ্যামলবাবু করতে চলেছিলেন সেটাই এখন বাবাজিও করতে চলেছেন। অসীমবাবুর মুখের দিকে একবার চাইল বিপিন। তার অবস্থা আরও সঙ্গীন, একেবারে হতবাক হয়ে গেছেন। এরপর দেখা ছাড়া কারোর আর করার কিছু ছিল না। বাবাজি পাথরটা হাতে নিয়ে সেই আলোক উৎসে হাত রাখলেন। সবাই যেন সম্মোহিত হয়ে অপেক্ষা করছিল অন্তিম মুহূর্তে। এমন সময়
গুহার উপরে বেশ কয়েকবার গুলির শব্দ হয় আর উপর থেকে মাইকের শব্দ ভেসে আসে। কেউ পালাবার চেষ্টা করবে না, পুলিশ চারিদিক থেকে ঘিরে নিয়েছে। পালাবার চেষ্টা করলেই পুলিশ গুলি চালাতে বাধ্য হবে। এদিকে সাধু বাবাজির কোনো হেলদোল নেই, বরং মন্টু নামক ছেলেটির উদ্দেশ্যে বলেন, পুলিশ বা যেই আসুক আটকাবি। একজন পুলিশের লোককে নিচে নামতে দেখা যায় দড়ি বেয়ে, আর মন্টু নামের ছেলেটি সেই দিকে গুলি চালায়। আর সেই মুহূর্তে জখম শ্যামলবাবু কায়দা করে তাকে মাটিতে ফেলে দেয়। হঠাৎ বিপিনের মনে যেন অশেষ সাহসের জন্ম নেয়। সে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাবাজিকে সরিয়ে ফেলে দেয় সেই আলোক উৎস থেকে। বাবাজি কিছু একটা বলতে গিয়েও তার কথা থেমে যায়। যেমন অবস্থায় ছিলেন তেমনই থেকে গেলেন। তার সারা শরীরটা এখন পাষাণ। ধাক্কার সময় বাবাজির হাত থেকে পাথরটা পড়ে যায় সেই আলোক কুণ্ডের মধ্যে। পুলিশ সবাইকে উদ্ধার করে তলদেশ থেকে উপরে নিয়ে আসে। সবার শেষে বিপিন ওঠে, আর বিপিন ওঠার সাথে সাথেই সেই দরজাটা বন্ধ হয়ে যেতে থাকে। পুরো বন্ধ হওয়ার আগে বিপিন দেখতে পায় একটা সোনালি আলোক রেখা। সম্ভবত সেই আলোক উৎস থেকে বেরিয়ে কয়েক মুহূর্তের জন্য ছড়িয়ে পড়ে তলদেশে। আর তারপরেই শেষ যে মূর্তিটা বিপিনের চোখে পড়ে, সেটার চোখ দুটো লাল হয়ে জ্বলে ওঠে, যা দেখে বিপিনের হৃদস্পন্দন বেড়ে যায়। সেই সাথে দরজাটাও পুরো বন্ধ হয়। চারিদিকে শোরগোলের মধ্যেও বিপিন চিৎকার করে ওঠে, সবাই এই গুহার বাইরে চলুন, এখানে কোনো একটি বিপদ ঘটতে চলেছে। যদিও কেউ বিপিনের কথায় পাত্তা দেয় না, তবে কিছুক্ষণের মধ্যে ভূমিকম্পের মতো মাটি দুলে উঠতেই তাড়াহুড়ো করে সবাই গুহার বাইরে বেরিয়ে আসে। পরের ঘটনাটা পরের দিনের সংবাদ মাধ্যমের সবথেকে বড় খবর হয়ে যায়। কয়েক শত বছর পৃথিবীতে আটকে থাকা বাইরের জগতের প্রাণী পাড়ি দিল পৃথিবী ছেড়ে। হ্যাঁ, বিপিনদের সামনেই সেই গুহার মধ্যে থেকে বেরিয়ে দূর আকাশে মিলিয়ে যায় একটি আকাশযান। আসলে ওই পাথরটি ছিল তাদের প্রাণের বা শক্তির সমস্ত উৎস। পৃথিবীতে এসে কোনো কারণে সেটা বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়, আর তাদের শরীর পাষাণে পরিণত হয়। সেদিন পাথরটা ওই আলোক উৎসের মধ্যে পড়ে যাওয়াতে পুনরায় শক্তির সঞ্চার ঘটে তাদের মধ্যে। পুলিশ তাদের খোঁজ পায় একদল বিদেশি পর্যটকদের কাছে। তারা ঘুরতে ঘুরতে ওই গুহার কাছাকাছি চলে যায় আর বন্দুকধারী লোকগুলোকে দেখতে পায়। তাই দেরি না করে ঘটনাটা তারা স্থানীয় পুলিশকে জানায়। এর পরের ঘটনাগুলো খুবই স্বাভাবিক। শ্যামলবাবুর কুকীর্তি ধরা পড়ে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হয় এবং কারাবাসও হয়। সংবাদ মাধ্যম ঘটনাটা তাদের মতো করে জল মিশিয়ে দেখায়। মাঝখান থেকে বিপিনের বেশ নামডাক হয়ে যায় সংবাদ মাধ্যমে তার দেয়া সাক্ষাৎকারের জন্য। সব ঘটনাই বিপিনের কাছে মোটামুটি পরিষ্কার ছিল, শুধু সাধু বাবাজির অমন মতিভ্রমের ব্যাপারটা ছাড়া। যদিও বিপিন সেটা নিজের মতো একটা ব্যাখ্যা খুঁজে নিয়েছে। আসলে তার গুরু অর্থাৎ অসীমবাবুর বাবার কাছে গিয়ে পাথরটা সম্পর্কে ভালো করে জানার পর বাবাজি খুব আফসোস করেন পাথরটা নাগালে এসেও হাতছাড়া হওয়ায়। কিন্তু গুরুদেবের কাছে শ্যামলবাবুর ব্যাপারটা জানার পর তার মাথায় ফন্দিটা আসে। যদি গুরুদেবকে কোনোভাবে সরিয়ে ফেলা যায়, তাহলে পরের বার শ্যামলবাবুর লোক গেলে গুরুদেবকে না পেয়ে তাকেই নিয়ে যাবে, আর সেটা
পাথরটা পাওয়ার পর। পাথরটা পাওয়ার যে সম্ভাবনা আছে সেটা বাবাজি বুঝতে পেরেছিলেন শ্যামলবাবুর ক্ষমতা জেনে। এরপর শ্যামলবাবু দলের ওই মন্টু নামের ছেলেটির কোনোভাবে মগজ ধোলাই করে নিজের দলে টানেন, আর তার কাছ থেকেই গোপনে বন্দুক নিয়ে লুকিয়ে রাখেন। এর পরের ঘটনা তো বিপিন চোখের সামনেই দেখেছে। অসীমবাবুর বাবাকে হয়তো মৃত্যুর মুখে এই বাবাজি ঠেলে দিয়েছিলেন। অনেক দিন পর সেদিন মলিনা রাতে বিপিনের কাছাকাছি আসে। কথায় কথায় বলে, আমি প্রথম দিন ওই পাথরটাকে তুচ্ছ ভেবেছিলাম। তুমি যে এতদিন ওই পাথরটাকে তোমার কাছে রেখেছিলে, কই বলনি তো আমাকে? বলেই বা কি হবে, টিভিতে সিরিয়ালগুলো তো দেখে মাথাটা খেয়েছো নিজের, এসব আর মাথায় কি আর ঢুকবে? দূর, তুমি আবার শুরু করলে, ভালো লাগে না, যাও তো। বলে মলিনা রাগ দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। বিপিন আর রাগ ভাঙানোর চেষ্টা করে না, কারণ মলিনা অভিমান দেখালেও আজকাল বেশ খুশি সে। তাদের সংসারে অভাবটা আর নেই। বিপিনের প্রমোশন তো হয়েইছে, বরং আরও উঁচু পদে। ওই ঘটনার পর বিপিনের সম্মানের খাতিরে তাকে দেয়া হয়েছে। বাড়িটা রং করানো হয়েছে। খুব শীঘ্রই দোতলায় নতুন ঘর করার কাজ শুরু হবে। না, আর বেশি কিছু চায় না সে। ভালোই হয়েছে, পাথরটা যেখানে জিনিস সেখানে চলে গিয়েছে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে জানান আপনাদের মূল্যবান মতামত। এই রকমই সব অদ্ভুত ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সাথে ছিল শোভন, সঙ্গীতা, নন্দিনী, প্রীতম, জয়, নবেন্দু, রাজদীপ এবং কুলদীপ। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আরও একটি রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।